হাই, আমি ড্যান এবং আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে অ্যাস্ট্রা থিম ব্যবহার করে দারুণ দেখতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। অ্যাস্ট্রা একটি দারুণ ওয়ার্ডপ্রেস থিম কারণ এটি খুব দ্রুত লোড হয়, বক্স থেকেই চমৎকার দেখায় এবং কোডিং ছাড়াই আপনার সাইটের ডিজাইনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। এতে তাদের জন্য একদম উপযুক্ত যারা নতুন এবং দ্রুত লোড হওয়া একটি সুন্দর সাইট চান এবং এটি যথেষ্ট শক্তিশালী যাতে আপনার সাথে সাথে বাড়তে পারে। আমরা আরও ব্যবহার করব এলিমেন্টর, যা ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। এটি অ্যাস্ট্রার সাথে পুরোপুরি মিলে যায় এবং আপনার সাইট ডিজাইন করাকে অত্যন্ত সহজ করে তোলে। আমি আপনাকে দেখাবো কিভাবে ডোমেইন নাম নির্বাচন থেকে শুরু করে সম্পূর্ণ কাস্টমাইজড সাইট লঞ্চ করবেন এবং এই টিউটোরিয়ালে আমরা যা কিছু ব্যবহার করব অ্যাস্ট্রা সহ সবই ফ্রি, শুধুমাত্র ওয়েবসাইট হোস্টিং বাদে। আমি দেখাবো কিভাবে মাসে মাত্র $2 সেরা হোস্টিং ডিল পাবেন। হোস্টিং হলো ওয়েবসাইটের ফাইল সংরক্ষণের জন্য সার্ভার ভাড়া নেওয়া। সার্ভারটি সবসময় চালু থাকায় আপনার সাইট অনলাইনে সচল থাকে। আমরা আমাদের হোস্টিং সেট আপ করব ব্লুহোস্ট ব্যবহার করে। এটি কয়েকটি প্রোভাইডারের মধ্যে একটি, যেটি ওয়ার্ডপ্রেস অফিসিয়ালি সুপারিশ করে। তারা অ্যাস্ট্রা এবং এলিমেন্টর দুটোই ইনস্টল করা খুব সহজ করে দিয়েছে এবং এটি সবচেয়ে ভালো ও সাশ্রয়ী অপশনগুলোর একটি। ব্লুহোস্ট থেকে সবচেয়ে ভালো ডিল পেতে ভিডিওর নিচে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে সাইন আপ করুন। এটি আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক, যার মাধ্যমে আপনি তাদের হোস্টিং প্ল্যানে অতিরিক্ত ছাড় পাবেন। আপনি যখন সেই বিশেষ লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। চলুন এখন একটি হোস্টিং প্ল্যান এবং একটি ডোমেইন বেছে নিই। এই অফারে প্রথম বছরের জন্য একটি ফ্রি ডোমেইন অন্তর্ভুক্ত রয়েছে। এটার সুবিধা নিতে গেট স্টার্টেড নাও বাটনে ক্লিক করুন। এখানে আমরা ব্লুহোস্টের প্ল্যানগুলো দেখতে পাচ্ছি। এই টিউটোরিয়ালে আপনি যা কিছু দেখবেন সবকিছুই স্টার্টার প্ল্যান দিয়ে করা যায়, তাই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। আপনি যখন নতুন ডোমেন রেজিস্টার করবেন তখন সেটি তুলনামূলকভাবে ছোট ও মনে রাখার মতো হওয়া উচিত এবং অবশ্যই সেটি এখনও পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে। এই ভিডিওর জন্য আমি এটাকে BHP টিউটোরিয়াল 4 নাম দেব। এখানে BH এবং WP মানে ব্লুহোস্ট এবং ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত রূপ। আর এখানে আপনি চাইলে আপনার টপ লেভেল ডোমেন পরিবর্তন করতে পারেন, তবে আমি .com রাখার পরামর্শ দেব। আমি সাধারণ ডোমেন প্রাইভেসি ও প্রোটেকশন যোগ করি যাতে অপ্রয়োজনীয় মেল এড়ানো যায়, তবে আপনি চাইলে পরে কিভাবে এটি সরাতে হয় সেটাও আমি দেখাবো। এখন সার্চ ফর ডোমেইনে ক্লিক করুন। আপনার কার্ডে আপনি এখানে হোস্টিং প্ল্যান পরিবর্তন করতে পারেন এবং 1 বছরের বা 3 বছরের প্ল্যান নিলে মাসিক রেট সবচেয়ে ভালো হবে। এই টিউটোরিয়ালের জন্য আমি 1 বছরের প্ল্যান বেছে নিচ্ছি এবং নিতে যাচ্ছি। এখানেই আপনি চাইলে ডোমেন প্রাইভেসি ও প্রোটেকশন সরিয়ে ফেলতে পারেন। তারপর কন্টিনিউ টু চেকআউটে ক্লিক করুন। এখন শুধু আপনার যোগাযোগের তথ্য দিন, তারপর নিচে স্ক্রল করে অ্যাকাউন্ট তথ্য দিন। এগিয়ে যান এবং একটা নতুন পাসওয়ার্ড তৈরি করুন। তারপর আপনার বিলিং তথ্য দিন এবং সবকিছু দেওয়ার পর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এখন যেহেতু আমাদের হোস্টিং সেটআপ হয়ে গেছে এবং ডোমেনও আছে, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। এবং ঠিক এভাবেই পেমেন্ট সাবমিট করার পর ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় আর আমরা ব্লুহোস্ট ড্যাশবোর্ডে চলে আসি। আপনি এই বাটনটি ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারেন, তবে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে সেখানে যেতে হয় যদি আপনার পপ আপ উইন্ডোটা একটু আলাদা দেখায়। আমি ওপরের ডান কোণ থেকে এটি বন্ধ করে দিচ্ছি আর ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন আমরা হোস্টিং ট্যাবে আছি। এই এডিট সাইট বাটনটি আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে পপ আপটি নিয়ে যেত। আমি এডিট সাইট ক্লিক করব ওয়ার্ডপ্রেস চালু করার জন্য। আর এখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে এসেছি। এটাই আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। আপনি যখন কোনো পরিবর্তন করতে, কোনো পেজ পাবলিশ করতে বা নতুন কিছু ইনস্টল করতে চাইবেন তখন এখানেই আসবেন। আমরা আমাদের অ্যাস্ট্রা থিম ইনস্টল করার আগে চলুন দ্রুত এই ড্যাশবোর্ডটা একটু পরিষ্কার করি এবং কিছু সেটিংস ঠিক করি যাতে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডটা ঝামেলামুক্ত থাকে। বাম পাশে এই ব্লুহোস্ট সেকশনের নিচে ড্যাশবোর্ডে ক্লিক করুন হোমে যেতে। চলুন প্রথমে এই টাইলস আর মেসেজগুলো একটু পরিষ্কার করি। ওপরের ডান কোণে আমি স্ক্রিন অপশনস খুলব আর এখানে আমি সব স্ক্রিন এলিমেন্টে টিক তুলে দেব। আপনি চাইলে এগুলো আবার যে কোনো সময় যোগ করতে পারবেন। তারপর আমি আমার স্ক্রিন অপশনসটা বন্ধ করে দেব। বাম পাশে কিছু লাল নোটিফিকেশন সরাতে আমি নিচে নেমে প্লাগইনসে ক্লিক করব। আমরা পরে আবার প্লাগইনসে ফিরে আসব, কিন্তু আপাতত আমি ক্রিয়েটিভ মেল, মনস্টার ইনসাইটস, জেটপ্যাক, অপটেন মনস্টার সিলেক্ট করব। আর যদি নিচে স্ক্রল করেন ইউজড এসইও, তারপর আবার উপরে স্ক্রল করব, আমি ক্লিক করব বাল্ক অ্যাকশনস, তারপর ডিঅ্যাক্টিভেট, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব।
দারুণ! এখন আমরা অ্যাস্ট্রা ইনস্টল করার দিকে এগোতে পারি, যেটা আমাদের ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দেবে। ড্যাশবোর্ডের যে কোনো জায়গা থেকে চলুন অ্যাপিয়ারেন্সে হোভার করি, তারপর থিমসে ক্লিক করি। তারপর যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে বড় অ্যাড থিম বাটনে ক্লিক করুন। উপরে ডান দিকে আপনার কাছে একটি সার্চ বার আছে। আমি এখানে ক্লিক করে অ্যাস্ট্রা সার্চ করব এবং আমরা এটা বাম পাশে দেখতে পাব, তাই আপনি হোভার করে ইনস্টলে ক্লিক করতে পারেন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেলে আমি আপনাকে দেখাব কিভাবে একটি প্লাগইন ব্যবহার করে শত শত ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করা যায়। একটা প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য একটা অ্যাপের মতো কাজ করে। এটি নতুন ফিচার যোগ করে, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপস করে। বাম পাশে প্লাগইনসে ক্লিক করুন। আপনি চাইলে এই ব্যানারটি বন্ধ করে দিতে পারেন এবং তারপর বাম পাশে অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। এখানে আমরা প্লাগইন সার্চ করতে পারি এবং আমি স্টার্টার টেমপ্লেট সার্চ করব। এবং যখন আপনি এটি এখানে দেখবেন তখন ইনস্টল নাওতে ক্লিক করতে পারেন। ইনস্টল হয়ে গেলে স্টার্টার টেমপ্লেটস খুলতে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এই স্ক্রিনে বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করুন এবং তারপর এখানে আমাদের পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি এখানে এলিমেন্টর দেখতে না পান, তাহলে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি আবার দেখাবে। এখানে আবার ক্লিক করুন এবং তারপর ড্যাশবোর্ডে এক্সিট করুন। বাম পাশে সেটিংসে মাউস নিয়ে যান এবং জেনারেলে ক্লিক করুন। এবং যখন আমরা এই পেজে চলে আসব, তখন নিচের দিকে স্ক্রল করা শুরু করি। আর একেবারে নিচে আমাদের জন্য স্টার্টার টেমপ্লেটস এর একটি সেকশন আছে। এর পাশে এই অপশনটি বলছে ডিসেবল এলিমেন্টের পেজ বিল্ডার টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস। যদি আপনার ক্ষেত্রে এটি চেক করা থাকে, তাহলে আনচেক করুন যেন এটি আমার মতো দেখায়, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। আপনি সেভ করার পর চলুন আবার প্লুজেন্সে যাই, তারপর নিচে স্ক্রল করে স্টার্টার টেমপ্লেটস খুঁজে বের করি এবং এখানে গেট স্টার্টেডে ক্লিক করি। এখন আমরা আবার বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করতে পারি এবং এইবার যদি আগে না দেখে থাকেন, তাহলে এলিমেন্টরকে আপনার পেজ বিল্ডার হিসেবে সিলেক্ট করে এগিয়ে যেতে পারেন। আমি এখানে বলবো পরবর্তীতে হয়তো, এবং এখন আমাদের টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট থিম থেকে আলাদা, যেটা আমরা আগেই বেছে নিয়েছিলাম যখন অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম। ওই থিম পুরো ওয়েবসাইটের সামগ্রিক চেহারা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রং, ফন্ট এবং সব পৃষ্ঠার লেআউট অন্তর্ভুক্ত। তবে একটি টেমপ্লেট শুধুমাত্র একটি নির্দিষ্ট পৃষ্ঠার লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ। আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেটগুলো ব্রাউজ করতে পারেন এবং আপনি দেখবেন যেগুলো পেইড টেমপ্লেট সেগুলো প্রিমিয়াম হিসেবে চিহ্নিত করা আছে। কিন্তু শুরু করার জন্য অনেক ফ্রি টেমপ্লেট আছে এবং একটা টেমপ্লেট ব্যবহার করলে আমাদের অনেক সময় বাঁচবে আর আমরা পেশাদার লোক নিয়ে শুরু করতে পারবো। আপনি যদি এই টেমপ্লেটগুলো যে কোনো একটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এতে কেমন দেখাবে এবং এখান থেকে আপনি পৃষ্ঠাগুলোর মধ্যে ঘুরে দেখতে পারবেন। ফিরে গিয়ে অন্য কিছু বেছে নিতে চাইলে শুধু ক্লিক করুন। আমি প্ল্যানেট আর্থ নামের এই টেমপ্লেটটি ব্যবহার করতে যাচ্ছি কারণ এটি শেখার জন্য ভালো একটি টেমপ্লেট। এটি এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য এটি বেশ ফ্লেক্সিবল। একবার টেমপ্লেট সিলেক্ট করলে আপনি আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে পারেন একটি সাইট লোগো দিয়ে, আর চাইলে ফন্ট পেয়ারিংও পরিবর্তন করতে পারেন। এর নিচে আমরা নতুন কালার প্যালেট নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি, তবে আপাতত আমি ডিফল্ট সেটিংসেই থাকছি এবং আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এই ফিচার সিলেকশন ধাপে আমি স্কিপ দিস স্টেপ এ ক্লিক করব। যদি আপনি ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট বার্তাটি দেখেন, তাহলে এখান থেকেও আপনি স্কিপ করে কন্টিনিউ করতে পারেন। এবং তারপর এই স্ক্রিনে আসলে আপনাকে আপনার তথ্য এখানে পূরণ করতে হবে না, তবে আপনাকে এই বক্সে টিক দিতে হবে যাতে আপনি স্বীকার করেন যে আপনি আপনার সাইট সেটিংস ওভাররাইট করছেন এবং নতুন কন্টেন্ট যোগ করছেন। টিক দেওয়ার পর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এটি 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে, কিন্তু একবার সম্পূর্ণ হলে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি তাহলে আমাদের হোম পেজের বাকি অংশ দেখতে পাবো এবং মেনু বারে থাকা অন্যান্য পেজে গিয়ে দেখতে পারবো। উদাহরণস্বরূপ এটি হলো অ্যাবাউট পেজ আর এটি হলো সার্ভিসেস পেজ। চলুন দেখি এই পেজগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কেমন দেখায়। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে আমাদের ওয়েবসাইটের নামের ওপর যান। তারপর আমরা রাইট ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডটি নতুন ট্যাবে খুলতে পারি। এখন আপাতত আমি এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেটস এবং আমার ইমেইল ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এখন ফিরে আসি সেই ড্যাশবোর্ডে যেটা আমরা একটু আগে খুলেছিলাম। ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা মেনুতে পেজেসে গেল এবং এখানে আমরা আমাদের পেজগুলো তালিকাভুক্ত দেখতে পাচ্ছি।
এখন যেহেতু আমাদের সাইট তৈরি হয়ে গেছে এবং থিম, প্লাগইন ও টেমপ্লেট সবই ঠিকঠাক আছে, চলুন এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করি। পেজ বিল্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এই পেজ ভিউ থেকে আমরা সহজেই যেই পেজটি এডিট করতে চাই সেটার পাশে থাকা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি এই হাইপারলিংকে কমেন্ট ক্লিক করব যাতে হোম পেজটি নতুন ট্যাবে খুলে যায়। এটাই প্রথম উপায়, তবে আপাতত এটা বন্ধ করে দিই। এবার আমি আপনাকে অন্য উপায়টি দেখাবো। পেজের ভেতর থেকেই আবার ভিজিট সাইট লিঙ্কে যান এবং কমান্ডো ক্লিক করে এটিকে নতুন ট্যাবে খুলুন। এবং যখন আমাদের হোম পেজ খুলে যাবে তখন আমরা অ্যাডমিন বারে এখানেই এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি আগের সার্ভিসেস পেজটি বন্ধ করে দিচ্ছি। কাস্টমাইজিং শুরু করার আগে চলুন প্রথমে বুঝে নিই আমাদের ওয়েবসাইটের পেজগুলো কিভাবে গঠিত। আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ কন্টেইনার দিয়ে তৈরি, আর এই কন্টেইনারগুলোর ভেতরে থাকে বিভিন্ন এলিমেন্ট। আমি এই প্যানেলটি বন্ধ করে দিচ্ছি। ডান পাশে ভাসমান এই স্ট্রাকচার প্যানেলটি আমাদের দেখায় কন্টেনার ও এলিমেন্টগুলো পেজে কিভাবে সাজানো আছে। হোম পেজে আমাদের 4টে প্রধান কন্টেনার আছে। স্ট্রাকচার প্যানে এগুলোর উপর ক্লিক করলে আমি যে কন্টেনারে ক্লিক করেছি সেটি কেন্দ্রে চলে আসবে, আর কন্টেনারটি এই ম্যাজেন্টা রঙের আউটলাইনে দেখা যাবে। যদি আমি এই প্রধান কন্টেনারটি খুলে দেখি তাহলে এখানে আরেকটি কন্টেনার দেখতে পাবো যেটি ধূসর রঙে আউটলাইন করা আছে, এবং এই কন্টেনারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি 4টে আইটেম আছে, একটি স্পেসার, 2টি হেডিং এবং একটি বাটন। কখনো কখনো স্ট্রাকচার প্যান বন্ধ করা সুবিধাজনক, তবে যদি কখনো আবার ফিরিয়ে আনতে চান তাহলে কমান্ড বা কন্ট্রোল চাপুন, আর আমি এটিকে চালু ও বন্ধ করে টগল করব। অথবা যদি আমি এটি বন্ধ করি এবং যে কোনো উপাদানের উপর রাইট ক্লিক করি তাহলেও এটি আবার ফিরে আসবে। পুরো কন্টেনার সরাতে চাইলে আমরা কন্টেনারের উপর মাউস রাখলে এই ম্যাজেন্টা আউটলাইন দেখতে পাবো। আমরা কন্টেনারের হ্যান্ডেল ধরে রাখতে পারি, তারপর এটিকে অন্য কোনো স্থানে সরিয়ে নিতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই যদি আমরা এই সরানোটা বাতিল করতে চাই তাহলে কমেন্ট জেড চাপতে পারি। আমি স্ট্রাকচার প্যানটি বন্ধ করতে যাচ্ছি। নতুন কন্টেনার যোগ করতে চলুন একটা বিদ্যমান কন্টেনারের ওপর মাউস রাখি, তারপর প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন কন্টেনার যোগ করি। এখানে আবার একবার প্লাসে ক্লিক করি এবং আপাতত ফ্লেক্স বক্স নির্বাচন করি। ফ্লেক্স বক্স আর গ্রিডের পার্থক্য আমি পরে ব্যাখ্যা করতে পারি। আমি এই 2 কলামের স্ট্রাকচারকে বেছে নিচ্ছি। এখন আমরা কিছু উপাদান যোগ করতে পারি। তাহলে আমরা যদি এখানে বাম পাশে যাই এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করি তাহলে আবার আমাদের উইজেটগুলোতে ফিরে যাব, এবং আমি সহজেই এখানে একটি নতুন হেডিং টেনে আনতে পারি। এরপর আমি টেক্সট এডিটর উইজেট দিয়ে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করতে পারি। ওই ম্যাজেন্টা বারটি আমাকে দেখায় এটি কোথায় ড্রপ হবে, এবং আমরা চাইলে একটি বাটনও যোগ করতে পারি। আর যখন আপনি উপাদানগুলো টেনে নিয়ে যাচ্ছেন তখন আপনি এই ম্যাজেন্টা বারটি দেখতে পাবেন যা দেখায় উইজেটটি কোথায় বসবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এটির অবস্থান পরিবর্তন করে যখন আমরা আমাদের বাটনটি টেনে সরাই। উপাদান মুছে ফেলতে আমরা ডান ক্লিক করে ডিলিট নির্বাচন করতে পারি। আমি টেক্সটটি মুছে ফেলবো। আপনি যদি কোনো উপাদান নির্বাচন করেন এবং আবার স্ট্রাকচার প্যানেল খুলে ফেলেন তাহলে এখান থেকেও সেই উপাদানটি মুছে ফেলতে পারেন, এবং তারপর আমরা এই কন্টেনারটিকেও স্ট্রাকচার প্যানেলে দেখতে পাবো। আমরা চাইলে এটি মুছে ফেলতে পারি, অথবা যদি আমরা পুরো কন্টেনারের উপর মাউস রাখি তাহলে ক্লিক করে পুরো কন্টেনারকে মুছে ফেলতে পারি। আপনি যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যা আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে এলিমেন্টার আমাদের করা প্রতিটি কাজের ইতিহাস সংরক্ষণ করে, যেগুলো আমরা রিভার্ট করতে পারি। ওই ইতিহাসে যেতে হলে ওপরের বাম পাশে এলিমেন্টার লোগোতে ক্লিক করুন, তারপর হিস্ট্রিতে যান। যদি আমরা কন্টেনার রিমুভ অ্যাকশনে ক্লিক করি তাহলে এটি আমাদের কন্টেনার মুছে ফেলার কাজটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে। এরপর আমরা লেটেস্ট অ্যাকশন নির্বাচন করে আবার সর্বশেষ সংস্করণে ফিরে যেতে পারি। আর যদি আমরা আমাদের পেজ প্রিভিউ করতে চাই তাহলে এই হ্যান্ডেলটি ব্যবহার করে এলিমেন্টার প্যানেলটি ছোট করে ফেলতে পারি, অথবা আমরা আই আইকনে ক্লিক করে পরিবর্তনগুলোর প্রিভিউ দেখতে পারি। তারপর আমরা আমাদের প্রিভিউ চেঞ্জেস ট্যাবটি বন্ধ করে আবার এলিমেন্টার প্যানেল খুলতে পারি। আমরা এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের আসল সাইটে যেতে এবং পেজ দেখতে পারি। এটি আমাদের নিয়ে যায় আমাদের আসল সাইটে, যা আপাতত এই অস্থায়ী ডোমেনে আছে। তবে চলুন এটা বন্ধ করি এবং কাস্টমাইজিং চালিয়ে যাই। এখন যেহেতু আমরা কন্টেইনার ও এলিমেন্ট সম্পর্কে বুঝেছি, চলুন দেখি কিভাবে টেক্সট কাস্টমাইজ করা যায়, কারণ এটি আমাদের ওয়েবসাইটে একটি জনপ্রিয় এলিমেন্ট হবে।
আমাদের হেডিংয়ের প্রিভিউতে ক্লিক করুন, যেটার শিরোনাম এখন আর্থ, এবং দেখুন এতে আমাদের এডিট হেডিং অপশনগুলো খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই 3টে ট্যাব আছে: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট ট্যাবের নিচে আমরা আমাদের শিরোনাম আর্থ থেকে ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সরাসরি প্রিভিউতে ক্লিক করে এডিট করেও এটা করতে পারি। শিরোনামের নিচে আমরা চাইলে একটি লিঙ্কও যোগ করতে পারি, আর এখানে আমরা চাইলে HTML ট্যাগও পরিবর্তন করতে পারি। এখন স্টাইল ট্যাবের নিচে আমাদের হেডিংয়ের ভিজুয়াল লুক নিয়ন্ত্রণের জন্য আরও অনেক অপশন আছে। আমরা এটিকে বাম, ডান, জাস্টিফাইড আবার সেন্টারে অ্যালাইন করতে পারি। আপনি যদি টাইপোগ্রাফির এডিট মেনু খোলেন, তাহলে আপনার পরিচিত অনেক ফন্ট সেটিংস দেখতে পাবেন। এখানে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। আমরা ফন্টের ওজনও পরিবর্তন করতে পারি, যেমন ধরুন সেমিবোল্ড। এখন এই হেডিংটি আপার কেসে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে স্টাইল পরিবর্তন করে নর্মাল, ইটালিক, অবলিক করতে পারি। আমি এটিকে নর্মালি আঁকব এবং তারপর আমাদের কাছে আছে টেক্সট ডেকোরেশন অপশন। আমরা একটু পরে লাইন হাইট, লেটার স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং আরও ভালোভাবে দেখব। কিন্তু যদি আমরা এই টাইপোগ্রাফি সেকশনটি বন্ধ করি, তাহলে স্টাইল ট্যাব থেকেই আপনি কিছু কম ব্যবহৃত সেটিংস যেমন টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো আর ব্লেন্ড মোড অ্যাক্সেস করতে পারবেন। এবং শেষ পর্যন্ত যেটা আপনি বেশ ঘন ঘন ব্যবহার করতে পারেন, সেটা হলো টেক্সট কালার। এখানে যদি আপনি কালার পিকারে ক্লিক করেন, তাহলে আপনি হেক্স কোড কালার ব্যবহার করতে পারবেন। তাই আপনি যে কোনো রং বেছে নিতে পারেন এবং পরিবর্তনটি রিয়েল টাইমে প্রিভিউ করতে পারবেন। অথবা যদি আপনি এটি বন্ধ করে গ্লোব আইকনে ক্লিক করেন, তাহলে আপনি এই থিমের অংশ হওয়া সব রং দেখতে পাবেন। এই ফিচারটি আপনার ওয়েবসাইটের অন্যান্য উপাদানের সাথে মিল রেখে এলিমেন্টগুলোকে মানানসই রাখতে সাহায্য করে। তাই আমরা চাইলে এটিকে আবার থিমের বিকল্প ব্র্যান্ড রঙে পরিবর্তন করতে পারি। হোভার অপশনে আপনি এই রঙের আচরণ পরিবর্তন করতে পারেন যেন হেডিংটি একটি লিঙ্ক। যদি আমরা অ্যাবাউট আস হেডিংয়ের নিচে থাকা এই টেক্সট এডিটর এলিমেন্টে স্ক্রোল করি এবং আবার স্টাইল ট্যাবে ফিরে যাই, তাহলে চলুন টাইপোগ্রাফি সেটিংসগুলো আবার দেখি। আমাদের কিছু স্পেসিং অপশন দেখার জন্য আমি যদি নিচে স্ক্রল করি, এখানে আপনি দেখতে পাবেন কিভাবে লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং টেক্সটের চেহারাকে প্রভাবিত করে। যদি আমরা এখানে গোলাকার তীর আইকনে ক্লিক করি, তাহলে টেক্সট এডিটরের স্টাইলিং ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। অ্যাডভান্স ট্যাবে আমাদের কাছে স্পেসিং এবং অ্যালাইনমেন্টের জন্য আরও অনেক অপশন আছে, তবে আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এখন চলুন অন্য এলিমেন্ট টাইপগুলো ঘুরে দেখি। আমরা বাটনের টেক্সট সাধারণ টেক্সট এলিমেন্টের মতোই এডিট করতে পারি, তবে আমরা বাটনগুলোকে নিজের মতো করে কাস্টমাইজও করতে পারি। চলুন আমাদের হোম পেজের উপরে থাকা বাটনটিতে স্ক্রল করি। আসুন আসলে এই বাটনটি ডিলিট করি এবং একদম শুরু থেকে নতুন করে তৈরি করি। তাহলে যদি আমরা রাইট ক্লিক করি, আমরা ডিলিট করতে পারি এবং তারপর আমাদের এলিমেন্টস প্যানেল থেকে একটি নতুন বাটন ড্র্যাগ ও ড্রপ করতে পারি। চলুন আমাদের বাটনটি এডিট করা শুরু করি। কন্টেন্ট ট্যাবে আমি টাইপটিকে ডিফল্টই রাখব, তবে এখানে টেক্সটটা বদলে দেব, যেমনটা আমরা আগে টেক্সট এলিমেন্টগুলোর ক্ষেত্রেও করেছি। আমি লিখব গেট ওয়ার্ডপ্রেস, এবং সাধারণত বাটনগুলো আমাদের ভিজিটরদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে নেভিগেট করতে সাহায্য করে। তাহলে এখানে লিঙ্ক অপশনে আমি চাই এই বাটনটি ভিজিটরদের আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাক। যদি আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে শুরু করেন এবং এই অংশটি মুছে ফেলেন, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটি এখানে দেখাবে এবং আমরা সেটি সিলেক্ট করতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ওটি পূরণ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের টেক্সটের সাথে একটি আইকনও যোগ করতে পারেন। তাহলে আমরা চাইলে একটি আইকন আপলোড করতে পারি, অথবা যদি আপনি আইকন লাইব্রেরিতে ক্লিক করেন, তাহলে ফন্ট আউজম থেকে কিছু আইকন আগে থেকেই আছে, যেগুলো আমরা দেখতে পারি। যদি আমরা ফন্ট আউজম ব্র্যান্ডস লাইব্রেরিতে ক্লিক করি এবং ওয়ার্ডপ্রেস খুঁজে দেখি, তাহলে আসলে আমাদের কাছে কয়েকটি আইকন আছে। তাহলে চলুন এটিতে ক্লিক করি, ইনসার্ট করি এবং আবার এখানে ফিরে আসি। আমরা চাইলে আইকনের অবস্থান পরিবর্তন করতে পারি এবং টেক্সটের সাথে এর ফাঁকাও পরিবর্তন করতে পারি। আমার মনে হচ্ছে ডান পাশে থাকলে ভালো লাগছে। এখন স্টাইল অপশনে গিয়ে চলুন বাটনের চেহারায় কিছু পরিবর্তন আনি। আমি প্রথমে অবস্থানটি সেন্টার করতে যাচ্ছি। যদি আমি টাইপোগ্রাফি সেটিংস খুলে দেখি, তাহলে আমি নতুন একটা ফন্ট বেছে নিতে পারি। আমি সাইজ বাড়াতে পারি, 25-এর মতো কিছু আমার কাছে ভালো লাগছে। আর আমি টেক্সটটি বোল্ড করতে পারি, চাইলে লেটার স্পেসিংও নিজের মতো কমিয়ে নিতে পারি। আর যদি আমি ওপরে স্ক্রল করে টাইপোগ্রাফি প্যান বন্ধ করি, তাহলে এখানে বাটনের টেক্সটের সাদা রংটা আমার ভালো লাগছে, তবে আমরা চাইলে আসল বাটনের রঙও পরিবর্তন করতে পারি।
আমরা আগের মতো হেক্স কালার বেছে নিতে পারি, অথবা আমাদের থিম থেকে কিছু একটা পছন্দ করতে পারি। আর আমি সম্ভবত অ্যাকসেন্টের সাথে যাব। বক্স শ্যাডোর অধীনে আমাদের কাছে কিছু অপশন আছে যা ব্যবহার করে আমরা আমাদের বাটনটিকে আলাদা করে তুলতে পারি। যদি আমি এটিকে সূক্ষ্ম করতে চাই, তাহলে আমরা শ্যাডোর স্প্রেড এমনভাবে ডায়াল করতে পারি যাতে এটি আমাদের বাটনের প্রান্তের বাইরে খুব কমই পৌঁছায়। এখানে ব্লারের উপরেও আপনার নিয়ন্ত্রণ আছে এবং রঙের অধীনে আমরা এমনকি সেই শ্যাডোর অস্বচ্ছতাও কমাতে পারি। তাই আমি কালার পিকার এবং বক্স শ্যাডো অপশনগুলো বন্ধ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি ধারালো কোণাগুলো গোল করতে পারেন। তাই আপনি যদি এটাকে চরম পর্যায়ে নিয়ে যান, তাহলে এখানে বেশ গোলাকার প্যাটার্ন তৈরি করতে পারবেন। আমি অনেক বেশি সূক্ষ্ম এফেক্টের জন্য 5-এর মতো কিছু একটা বেছে নিচ্ছি এবং এই মানগুলো এই বাটনটির মাধ্যমে একসাথে বা আলাদাভাবে সেট করা যায়। আর প্যাডিংয়ের অধীনে আপনি বাটনের আকৃতির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। চেইনে ক্লিক করে চলুন এই মানগুলো আলাদা করি। আর আমার মনে হয় উপর নিচে 15 পিক্সেল আর ডান বামে 25 পিক্সেল দিলে দেখতে ভালো লাগবে। সবশেষে যদি আমরা উপরে হভার সিলেক্ট করি, তাহলে হভার অবস্থায় বাটনটা কেমন দেখাবে সেটারও পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। তাহলে চলুন বক্স শ্যাডোটা চালু করি। আপনি যদি মনে করেন আমরা একটু আগে নর্মাল অবস্থার শ্যাডোটা হালকা করেছিলাম, তাহলে হভার অবস্থায় বক্স শ্যাডোর এই ডিফল্ট মানগুলো বাটনটাকে আরও গা করে তুলবে। চলুন এটা একবার দেখি। আমরা বাটনের হোভার রঙও পরিবর্তন করতে পারি। তাহলে চলুন গ্লোব আইকনে ক্লিক করে চলুন অ্যাকসেন্ট রং বেছে নিই, তবে এটাকে একটু গাঢ় করে নিই। এভাবে যখন আমরা হোভার করি, তখন এই অ্যাকসেন্ট রংটাও গাঢ় হয়ে যাবে। এটা আমার কাছে ভালো লাগছে, তবে আপনি চাইলে এখানে ট্রানজিশন ডিউরেশনও পরিবর্তন করতে পারেন। যদি আপনি চান এটা আরও বেশি সময় নিক, এমনকি আপনি চাইলে হোভার অ্যানিমেশনও যোগ করতে পারেন। এখানে বেছে নেওয়ার মতো অনেক অপশন আছে। এখন চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়, যেটা আরেকটা সাধারণ উপাদান। ছবির 2 ধরনের ধরন আছে। আমাদের পেজের ওপরে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং এটি এই কন্টেনারের পুরো জায়গা জুড়ে রয়েছে। তারপর যদি আমরা নিচে স্ক্রল করি, এই ছবিগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট। প্রথমে চলুন এই ইমেজ এলিমেন্টগুলো পরিবর্তন করি। যখন আমরা ছবিতে ক্লিক করব, তখন আমাদের পরিচিত 3টি সেটিংস ট্যাব দেখতে পাবো। কন্টেন্টের অধীনে যদি আমরা এই ছবির ওপর মাউস রাখি, তাহলে আমরা ছবি বাছাই করুন ক্লিক করতে পারি। এটা আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটে থাকা এই ছবিগুলোর যে কোনো একটি বেছে নিতে পারি। এই ছবিগুলো ইতিমধ্যে আমাদের সাইটে ব্যবহৃত হয়েছে। যদি আমরা ছবি খুঁজুন ক্লিক করি, তাহলে এগুলো কপিরাইট মুক্ত ছবি, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা আবার আপলোডে যেতে পারি এবং আমাদের নিজের ছবি আপলোড করতে পারি। আমি একটা ফাইল নির্বাচন করব এবং সেটি আপলোড করে আমার মিডিয়া লাইব্রেরিতে নিয়ে আসব। তারপর আমি নির্বাচন করুন ক্লিক করব এবং এটি আমার সাইটে যোগ করব। এরপর আমি একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করে আমার সাইটের এই কন্টেইনারের অন্য প্লেস হোল্ডার ছবিগুলো পূরণ করতে পারি। যদি আমরা আমাদের নতুন আপলোড করা ছবিগুলোর একটিতে ক্লিক করি, তাহলে আমরা ওপরের স্টাইল ট্যাবে যেতে পারি এবং এগুলোর চেহারায় পরিবর্তন আনতে পারি। আমি প্রস্থ এবং উচ্চতা সমন্বয় করে ছবির আকার পরিবর্তন করতে পারি। আমি এখানে এটিকে 90% করতে পারি। আমরা কিছু গোলাকার বর্ডার যোগ করতে পারি। আমার মনে হয় 10 ভালো দেখাচ্ছে। এবং আমরা চাইলে হালকা একটা বক্স শ্যাডো যোগ করতে পারি, যেমনটা আমরা আমাদের বাটনের ক্ষেত্রে করেছিলাম। তুমি চাইলে স্লাইডারগুলো সমন্বয় করতে পারো বা সরাসরি মান লিখে দিতে পারো। পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মনে হচ্ছে এরকম কিছু দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমি চাই এই ছবিগুলো এই কন্টেনারের ভেতরে একরকম দেখাক, তাই আমি সময় নিয়ে এই বাকি 2টা ছবিতেও একই ধরনের পরিবর্তন করব। এই ছবির উপাদানগুলোর মতোই আমরা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমি পৃষ্ঠার একদম উপরে স্ক্রল করেছি। চলো এই কন্টেনারটা বেছে নিই। কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করে আর স্টাইল ট্যাবের নিচে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক হিসাবে সেট করা আছে। তাই আমরা চাইলে এটাকে শুধু একটা সাধারণ রং করতে পারি, কিন্তু চল আমরা ছবিটা বদলাই। ছবিতে ক্লিক করে নতুন একটা ছবি বেছে নিই। আমি এখানে আবার কিছু আপলোড করব এবং একটা ফাইল নির্বাচন করব। ছবিটা আপলোড হয়ে গেলে আবার সিলেক্ট করো, আর সেটা পরিবর্তন হলে আমরা নিচে স্ক্রল করে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পারবো। এ ধরনের ক্ষেত্রে পজিশনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডিফল্টভাবে ছবিটা সেন্টার অবস্থানে থাকবে, কিন্তু আমি চাই এখানে এই উপাদানগুলোর আর আমার ছবির ব্যাকগ্রাউন্ড পাহাড়ের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকুক।
এটা কল্পনা করা একটু কঠিন, কিন্তু আমি জানি আমার ছবির অ্যাসপেক্ট রেশিও এই কন্টেনারের চেয়ে লম্বা। তাই আমি যদি পজিশনটা টপ সেন্টারে পরিবর্তন করি, তাহলে এই উপাদানগুলোর চারপাশে আমি একটু বেশি ফাঁকা জায়গা পাবো, যেটা আমি চেয়েছিলাম। স্ক্রল অ্যাটাচমেন্ট সেট করাটা আমার পছন্দ। যদি আমরা আমাদের ওয়েব পেজটা স্ক্রল করি, তাহলে দেখতে পাবো ছবিটা যেন পিন করা আছে আমাদের সামনে থাকা অন্যান্য উপাদানগুলোর সাথে। যদি আমরা এটাকে ফিক্সডে পরিবর্তন করি, তাহলে স্ক্রল করার সময় ছবিটা একই জায়গায় থেকে যায়, আর কন্টেনারটা যেন একটা চলন্ত জানালার মতো কাজ করে, যার মাধ্যমে আমরা পেছনের স্থির ছবিটা দেখতে পারি। ডিসপ্লে সাইজ কভার সেট করাই সাধারণত সবচেয়ে ভালো, কিন্তু যদি আমি এটাকে কন্টেনে সেট করি, মাঝে মাঝে এটা করলে বোঝা যায় তোমার অ্যাসপেক্ট রেশিওটা দেখতে কেমন লাগছে। আমি আবার অ্যাটাচমেন্ট স্ক্রোলে নিয়ে যাব এবং ডিসপ্লে সাইজের জন্য কভারেই থাকব। ব্যাকগ্রাউন্ড ওভারলে আরেকটা দরকারি সেটিং, যেটা এখানে আছে, আর আমি এটা ব্যবহার করতে পছন্দ করি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা উজ্জ্বল বা অন্ধকার করতে। তাহলে যদি আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো বেছে নিই আর স্লাইডার দিয়ে অপাসিটি কম বেশি করি, তাহলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লুক পেতে পারি। তবে এই ওয়েবসাইটের জন্য আমি মনে করি সাদা ব্যবহার করাই ভালো, আর অপাসিটি অ্যাডজাস্ট করলে কন্ট্রাস্ট বাড়াতে সাহায্য করবে। এভাবে দেখতে আমার চোখে একটু ভালো লাগছে। এই ধরনের হেডিং আর বাটনের মতো এলিমেন্টগুলো আরও ভালোভাবে চোখে পড়ছে। যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, তাহলে ক্লাসিক ছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড টাইপ আছে যেগুলো ইমেজ সাপোর্ট করে। গ্রেডিয়েন্ট অপশন দিয়ে আমরা দুইটা রং বেছে নিতে পারি এবং প্রতিটি রঙের জন্য লোকেশন স্লাইডার আর অ্যাঙ্গেল স্লাইডার ব্যবহার করে আমাদের পছন্দ মতো লুক তৈরি করতে পারি। আমরা এগুলো এখানেই দেখতে পাচ্ছি। চলুন এখানে একটা রং বেছে নিই, আর আপনি দেখতে পাবেন কিভাবে কালার 1 আর কালার 2 একসাথে মিশে যাচ্ছে, আর আমরা কালার 1 ও 2 এর লোকেশন এবং অ্যাঙ্গেল ব্যবহার করতে পারি এই লুকটা তৈরি করার জন্য। আপনি চাইলে যে কোনো ইউটিউব ভিডিও আপলোড করে ভিডিও ব্যাকগ্রাউন্ডও যোগ করতে পারেন। ডেমো দেখানোর জন্য আমি কিছু পাহাড়ের ভিডিও খুঁজে পেয়েছি, তাই আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আগে থেকেই কোনো টাইম স্ট্যাম্প আর সেকেন্ডে যেতে হবে জানি, তাই সেগুলো এখানে লিখে দিচ্ছি। তারপর যখন আমি আমার লিঙ্কটা পেস্ট করব, তখন এই টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওর নির্দিষ্ট অংশে চলে যাবে। আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ড ফলোব্যাক ইমেজটা গুরুত্বপূর্ণ, কারণ কখনো ভিডিও লোড না হলে এটা দেখাবে। এছাড়াও এই ক্ষেত্রে সম্ভবত আমাদের সাদা লেয়ারের অপাসিটি বাড়ানো উচিত, কারণ এখানে কন্ট্রাস্টটা খুব ভালো না। আমি যদি এটা 50-এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের হেডিং আর বাটনের লেখাগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। সবশেষে যদি আমরা ওপরে স্ক্রল করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা স্লাইড শোতে পরিবর্তন করতে পারি। এখানে আপনি একাধিক ছবি সিলেক্ট করে গ্যালারি যোগ করতে পারেন। আমি এখানে আগে থেকেই থাকা কয়েকটা ছবি সিলেক্ট করব, নতুন গ্যালারি তৈরি করব, তারপর ইনসার্ট করব। ডেমনস্ট্রেশনের জন্য আমি এই ওয়ার্নিংটা বন্ধ করে দিচ্ছি, তবে আমরা চাইলে এগুলোকে ইনফিনিট লুপে রাখতে পারি। ডেমোটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি, যাতে ছবিগুলো দ্রুত পরিবর্তন হয়। আমরা ট্রানজিশন ইফেক্টটাও অ্যাডজাস্ট করতে পারি, আর ডিউরেশনও যদি আপনি চান। কিন্তু আপাতত আমি ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপটাই বেশি পছন্দ করি, তাই আমরা এটাতেই থাকব। এখন যেহেতু আমরা আমাদের সব প্রধান এলিমেন্টটাই কিভাবে এডিট করতে হয় দেখেছি, চলুন এবার জানি কিভাবে এদের মধ্যে স্পেসিং কন্ট্রোল করা যায়। শুরুতে চলুন ওপরের টপ বারে থাকা পেজ ড্রপডাউনে যাই, তারপর আমরা আমাদের অ্যাবাউট পেজটা সিলেক্ট করতে পারি। রমটেলে সেভ করুন এবং বেরিয়ে আসুন। স্পেসিং কন্ট্রোল করার জন্য মার্জিন আর প্যাডিং এই দুইটা টুল আমাদের আছে। চলুন আমাদের অ্যাবাউট পেজটা একটু নিচে স্ক্রল করি, যতক্ষণ না আমরা এই কন্টেনারে পৌঁছাই, এবং তখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে। এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করুন, তারপর অ্যাডভান্স ট্যাবটা ওপেন করুন, এবং এখানে আপনি মার্জিন আর প্যাডিং কন্ট্রোলগুলো দেখতে পাবেন। আর যদি দুটোই স্পেসিং কন্ট্রোল করে, তাহলে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্যটা কি? এই চিত্রটা দেখলে যদি আপনি কল্পনা করেন আমাদের প্রতিটা কন্টেন্ট এলিমেন্টের একটা বর্ডার আছে, তাহলে প্যাডিং হচ্ছে বর্ডারের ভেতরের ফাঁকা জায়গা, আর মার্জিন হচ্ছে বর্ডারের বাইরের বা চারপাশের ফাঁকা জায়গা। তাহলে যদি আমরা আমাদের এই উদাহরণটা দেখি, এখানে আগে থেকেই কিছু টপ আর বটম প্যাডিং আছে। আমি যদি এই টপ প্যাডিংটা 0 করে দিই, তারপর অ্যারো কি চেপে ধরে বাড়াতে থাকি, রিয়েল টাইমে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে।
যদি আমরা মার্জিনের ক্ষেত্রেও একই রকম কিছু করি আর আমি এই অ্যারো কি চেপে ধরি, আপনি দেখতে পাবেন ফাঁকা জায়গা বাড়ছে কিন্তু ছবির অংশে নয়। আমি এগুলো আবার শূন্যে সেট করতে পারি, আর আপনি চাইলে এগুলো আনলিঙ্কও করতে পারেন যাতে শুধু টপ মার্জিনটাই বাড়ানো যায়। সব দিকে চারপাশে না বাড়িয়ে অনেক সময় প্যাডিং বা মার্জিন যোগ করলে দেখতে একই রকম লাগতে পারে। এর কারণ হচ্ছে এখানে কোনো দৃশ্যমান বর্ডার নেই। তাহলে চলুন উদাহরণ হিসেবে আমাদের বাটন ব্যানি, আমি এটাতে ক্লিক করব এবং আমাদের প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করব। যদি আমরা টপে মার্জিন বাড়াই বা টপে প্যাডিং বাড়াই, আমাদের বাটনটাও তখনও একই দিকে সরছে। আর একটাতে পরিবর্তন করলেও খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। আমি এগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি এবং আর একটা উপায়ে আমরা ফাঁকা জায়গা যোগ করতে পারি, সেটা হচ্ছে স্পেসার উইজেট দিয়ে। তাহলে চলুন ওপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করি। এখানেই স্পেসারটা খুঁজে নিই আর আমি এটাকে আমাদের বাটনের ওপরে ড্র্যাগ করে নিয়ে আসব। যখন আমরা আমাদের স্পেসার সিলেক্ট করি তখন এই স্লাইডারটা দেখাবে, আর এটাও ফাঁকা জায়গা বাড়ানোর আর একটা উপায়। আমি এটা আপাতত সরিয়ে দিচ্ছে। স্পেস কন্ট্রোল করার আরেকটা শেষ উপায় আছে। আর যদি আমরা আমাদের পেজের একদম ওপরে যাই আর কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, লেআউট ট্যাবে দেখবেন এই মিনিমাম হাইট স্লাইডারটা আছে। এটা এখন 600-তে সেট করা আছে, কিন্তু স্লাইডারটা অ্যাডজাস্ট করলে সহজেই এই সেকশনের ওপরেও নিচে স্পেস বাড়ানো বা কমানো যাবে। এটা আপাতত 600-তেই রাখছি। তাহলে এখন আমরা জানি কিভাবে কন্টেনারে আমাদের এলিমেন্টগুলোর মাঝে স্পেস দিতে হয়, কিন্তু কন্টেনারের ভেতর থেকে লেআউট কিভাবে কন্ট্রোল করব, এটা দেখানোর জন্য চলুন আমাদের হোম পেজের 3 কলমের লেআউটটা এখানে আমাদের অ্যাবাউট পেজে আবার তৈরি করি। কেমন দেখাচ্ছিল সেটা মনে করিয়ে নিতে চলুন এই অ্যারোতে ক্লিক করি, তারপর পেজে ভিউ করি। চলুন হোম পেজে যাই এবং নিচে স্ক্রল করি। এই 3 কলামের লেআউটটাই আমরা আবার তৈরি করতে চাই। আবার আমাদের অ্যাবাউট পেজে ফিরে এই 1 কলামের কন্টেইনারের নিচে এবং এই 2 কলামের লেআউটের ওপরে প্লাসে ক্লিক করি, তারপর আবার প্লাসে ক্লিক করি এবং আমাদের সামনে ফ্লেক্স বক্স আর গ্রিড এই দুইটার মধ্যে বেছে নেওয়ার অপশন আছে। গ্রিড লেআউটগুলো একটু বেশি জটিল। এগুলো 2 মাত্রিক লেআউটের জন্য, যেগুলো প্রোডাক্ট লিস্টিং, গ্যালারি বা জটিল ডিজাইনের জন্য সবচেয়ে ভালো। কিন্তু এখানে আমরা ফ্লেক্স বক্স বেছে নেব। ফ্লেক্স বক্স সাধারণ সারি বা কলামের লেআউটের জন্য সবচেয়ে ভালো, আর এগুলো বিভিন্ন স্ক্রিন সাইজে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। চলুন প্রথম সহজ স্ট্রাকচারটা বেছে নিই, আর এতে আমাদের প্রথম কন্টেনার তৈরি হয়ে যাবে। এই কন্টেনারের লেআউট ট্যাবে গিয়ে কন্টেন্ট উইডথে ফুল উইডথ সিলেক্ট করা আছে কিনা দেখে নিই। তারপর চলুন এই মূল কন্টেইনারের ভেতরে আর একটা কন্টেইনার যোগ করি। অ্যাড এলিমেন্টে ক্লিক করে কন্টেইনারটা ভেতরে ড্র্যাগ করি। এটা হবে 3টির মধ্যে প্রথমটি, তাই এটাকে ফিট করার জন্য রিসাইজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে কন্টেন্ট উইথ ফুল উইথে সেট করা আছে। চলুন এখন উইডথের মান 33.33-এ পরিবর্তন করি। এখন যেহেতু আমাদের প্রথমটি তৈরি হয়েছে, আমরা এটিকে ডুপ্লিকেট করে সময় বাঁচাতে পারি। তাহলে ওপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি, অথবা একই কাজ করতে ম্যাকে কমান্ড ডি বা উইন্ডোজে কন্ট্রোল ডি ব্যবহার করতে পারি। আর যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের কন্টেনারগুলো উল্লম্বভাবে সাজানো হয়েছে। এটা আমাদের কাঙ্ক্ষিত কলাম লেআউটে পরিবর্তন করতে চলুন মূল কন্টেনারের হ্যান্ডেলে ক্লিক করি, তারপর এখানে দিক পরিবর্তন করে রো হরাইজন্টাল করি। যদি আমরা কন্টেন্টকে সেন্টারে জাস্টিফাই করি তাহলে নিশ্চিত হতে পারি যে এগুলো মাঝখানে থাকবে। এখন আমাদের 3টে কলাম সেট আপ হয়ে গেছে, আমরা আরও কিছু কন্টেন্ট যোগ করতে পারি। আমি ওপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করব এবং প্রথম কলামে একটি ছবি ড্র্যাগ করে নিয়ে আসব। তারপর আমি ছবিটার নিচে একটা হেডিং যোগ করব এবং তারপর তার নিচে একটা টেক্সট এডিটর যোগ করব। সাধারণত আপনি আলাদা কন্টেন্ট যোগ করতে চাইবেন। এই 3টি উপাদানে এমন কন্টেন্ট দিন যা আমাদের সাইটের অন্য কোথাও ইতিমধ্যে নেই। কিন্তু যেহেতু আমরা আমাদের হোম পেজের মতোই কিছু তৈরি করতে চাইছি, তাই আমি মিল রেখে কন্টেন্ট যোগ করব এবং এখন এটা আমাদের হোম পেজের কন্টেন্টের সাথে মিলে গেছে। যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এই হেডিং স্টাইলটা আগের হেডিং স্টাইলের মতো একদম একই নয়। আমরা যা করতে পারি তা হলো এই হেডিংয়ের সেটিংস খুলে দেখা। আমরা স্টাইলে যেতে পারি, টাইপোগ্রাফিতে যেতে পারি এবং ট্রান্সফর্ম করতে পারি। এই হেডিংটাকে আমরা বড় হাতের অক্ষরে আপার ক্যাপসে করতে পারি, অথবা যদি আমরা এই হেডিংটিতে ক্লিক করি তারপর রাইট ক্লিক করে কপি দিই, তাহলে আমাদের নতুন হেডিংয়ে এসে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করতে পারি।
এরপর যদি আমরা চাই এই দুইটি কলামে একই কন্টেনার স্ট্রাকচার পূরণ করতে, তাহলে একদম নতুন করে এলিমেন্টগুলো ড্র্যাগ ও ড্রপ করার চেয়ে এখানে যা আছে সেটাই ডুপ্লিকেট করা অনেক দ্রুত হবে। তাহলে চলুন ডান পাশে থাকা এই দুইটি খালি কন্টেইনারে রাইট ক্লিক করে ডিলিট করি। তারপর যদি আমরা আমাদের প্রথম কন্টেনারটি সিলেক্ট করি, তাহলে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেটও করতে পারি, আবার কমান্ড ডি চাপলেও আরও একবার ডুপ্লিকেট হবে। কন্টেনারগুলো ডুপ্লিকেট করার ফলে সব কন্টেনারে একরকম ধারাবাহিকতা তৈরি হয়। এরপর আমাদের কন্টেন্ট পূরণ করা অনেক দ্রুত হয়ে যায়। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো কন্টেনারের ভেতরে কিছু প্যাডিং যোগ করা, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়। চলুন কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, তারপর অ্যাডভান্স ট্যাবে গিয়ে প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করি এবং ওপরে 50 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। এই কন্টেন্ট লেআউট আর স্পেসিং বোঝার মাধ্যমে আপনি একদম শুরু থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কিন্তু ব্লক আর টেমপ্লেট ব্যবহার করলে ডিজাইনের কাজ অনেক সহজ হয়ে যায় এবং এতে আপনার অনেক সময় বাঁচবে। তাহলে চলুন দেখি কিভাবে এটা করা যায়। আমরা যেই কন্টেনারটা তৈরি করেছি তার উপরের প্লাস আইকনে ক্লিক করি। এবার এখানে প্লাসের বদলে এবার স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি। এখানে আমরা পুরো পেজ ইম্পোর্ট করতে চাই না, বরং এর অংশবিশেষ যেটাকে ব্লক বলা হয় সেটা ইম্পোর্ট করতে চাই। এটা ক্লিক করি আর আমি চাইলে এখানে যা খুঁজছি সেটা সার্চ করতে পারি, অথবা নিচে স্ক্রল করলে হয়তো এইটা নিতে চাইব। এটা ক্লিক করার পর আমি ব্লকটা ইম্পোর্ট করব আর আপনি এখানে সেটা দেখতে পাবেন। আরেকটা যোগ করি, তবে এবার আমরা একটা পেজ যোগ করতে পারি। এখানে আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করছি সেটা দেখতে পাচ্ছেন, তবে চলুন হোমটা দেখি। এটা আর হোম ক্লিক করুন। আমরা এখানে যা আছে সেটা দেখতে পারি, তারপর এই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারি এবং আমি এটা বন্ধ করে দিতে পারি। আর স্পষ্টতই এখানে পুরো একটা পেজ ইম্পোর্ট করা ঠিক হবে না। তাই আমি যখন যাচাই করে দেখছি, তখন যেসব কন্টেনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পারি। হয়তো আমি শুধু ওই ফুল পেজ টেমপ্লেট থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটাই দরকার, আর বাকি সবকিছু সরিয়ে ফেলতে পারি। তাহলে এটিই হলো আমরা যেটা ব্লক হিসাবে ইম্পোর্ট করলাম, আর এটা আমরা পেজ হিসেবে ইম্পোর্ট করেছি, যদিও পুরো পেজের খুব বেশি কিছু রাখিনি। এবার চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট আর রং পরিবর্তন করা যায়। শুধু আলাদা আলাদা এলিমেন্টের রং আর ফন্ট নয়, বরং পুরো ওয়েবসাইট জুড়ে। এটা আমাদের পুরো ওয়ার্ডপ্রেস লেভেলে করতে হবে। তাহলে চলুন আমাদের ড্রাফটটা সেভ করি, তারপর ওয়েবসাইটটা প্রিভিউ করি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে চলুন কাস্টমাইজ সিলেক্ট করি। তারপর চলুন আমাদের গ্লোবাল সেটিংস দেখি, আর আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করতে পারি। উপরে কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন, আর আপনি চাইলে এগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন। তাহলে আমরা হয়তো এটা দেখব আর আপনি দেখতে পাবেন এগুলো কিভাবে বদলাচ্ছে, কিন্তু আমি হয়তো আবার আগের অবস্থায় ফিরিয়ে নেব। নিচে আপনি বেস ফন্টের মধ্যে বডি ফন্ট এবং হেডিংস ফন্ট দুটোতেই পরিবর্তন আনতে পারেন, এবং হেডিং ফন্টের মধ্যে সব ধরনের হেডিং টাইপ ফন্টেও পরিবর্তন করতে পারেন। তাহলে আমি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, আপনি এখানকার যে কোনো কিছুতে পরিবর্তন আনতে পারবেন। আর আপনি একইভাবে গ্লোবাল কালারও পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন ওপরের মেনু থেকে একবার পেছনে যাই এবং কালারসে ক্লিক করি। টাইপোগ্রাফির মতো এখানে আমাদের কাছে বেছে নেওয়ার জন্য বেশ কিছু গ্লোবাল প্যালেট আছে। আমি 2-3টা বার ডার্ক প্যালেট দেখতে পারি। আমি যখন এগুলো ঘুরিয়ে দেখি, আপনি দেখতে পাবেন খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না, অন্তত আমাদের ওয়েবসাইটের এই অংশে, কারণ এটা বেশিরভাগই ছবি নির্ভর। আমি ডিফল্টটাই রাখবো। তবে আমরা চাইলে এই প্রতিটি আলাদা রঙও পরিবর্তন করতে পারি। এই থিম কালারগুলোর নিচে আপনি সাইটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি এটা সাদা রাখতেই পছন্দ করি। যদি আমরা আবার ওপরে স্ক্রল করি এবং আবার পেছনে যাই, তাহলে বোতামের জন্য একই ধরনের অপশন পাবো। তাই আপনার সব বোতামের পরিবর্তন করার জন্য এটা দারুণ একটা জায়গা হবে। যদি এমন কোনো নির্দিষ্ট স্টাইল থাকে যেটা আপনি বারবার প্রতিটি উপাদানে আলাদাভাবে কপি করতে না চান, আপনি সন্তুষ্ট হলে সব পরিবর্তন প্রয়োগ করতে পাবলিশে ক্লিক করতে পারেন। এখন আমরা এই সেটিংসগুলো বন্ধ করে আবার আমাদের হোম পেজে ফিরে যেতে পারি। দৃশ্যত এবং গঠনগতভাবে আমরা আপনার সাইট কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ বিষয়ই কভার করেছি, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বুঝতে হবে যাতে আপনার ওয়েবসাইট সত্যিকার অর্থে প্রস্তুত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট মোবাইল ভিউয়ের জন্য অপটিমাইজড, কারণ বর্তমানে ওয়েব ট্রাফিকের বড় অংশই ফোন ও ট্যাবলেট থেকে আসছে। চলুন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তারপর ওপরে ট্যাবলেটে ক্লিক করি। যদি আমরা হোম পেজটা স্ক্রল করি, ট্যাবলেট ভিউয়ের দিক থেকে আমার কাছে এটা বেশ ভালোই লাগছে। তাহলে এবার চলুন ফোন আইকনে ক্লিক করি, যাতে দেখি মোবাইলে কেমন দেখায়। এটা খুব একটা খারাপ না, তবে বিশেষ করে ওপরের এই অংশে এলিমেন্টগুলো একটু গাদাগাদি লাগছে। হেডিংয়ে ক্লিক করুন, তারপর স্টাইলে ক্লিক করুন এবং চলুন টাইপোগ্রাফি এডিট করি। যে কোনো সেটিংসে যদি মোবাইল আইকন দেখা যায়, তার মানে আমরা যেটা পরিবর্তন করতে যাচ্ছি সেটা শুধু মোবাইলেই প্রভাব ফেলবে। চলুন এই হেডিংয়ের ফন্ট সাইজ 40 করে দিই, আর নিচের হেডিংয়ের ফন্টটা করব হয়তো 20-এর মতো কিছু। এখন যদি আমরা এই স্টাইল বারের নিচে ডেস্কটপে ক্লিক করি এবং হেডিংয়ের টাইপোগ্রাফি দেখি, তাহলে দেখব এটা এখনও 90 সাইজেই আছে, যেমনটা আমরা রেখে গিয়েছিলাম। একইভাবে আদার মোবাইলে ফিরে গেলে এই বাটনে ক্লিক করতে পারি এবং অ্যাডভান্সডে গিয়ে জেনে যে এটা শুধু মোবাইলে প্রযোজ্য হবে, আমরা চাইলে প্যাডিং বাড়াতে পারি যাতে একটু জায়গা পাওয়া যায়। আপনি চাইলে ডিভাইস টাইপ অনুযায়ী পুরো সেকশনও লুকিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের অ্যাবাউট আস কন্টেনারে স্ক্রল করি, কন্টেনার হ্যান্ডেল সিলেক্ট করি, তারপর অ্যাডভান্সডে যাই, আবার স্ক্রল করে রেসপন্সিভ ড্রপডাউন খুঁজে বের করি। এখানে যদি আপনি হাইড অন মোবাইল পোর্ট্রেট টগল করেন, তাহলে এই সেকশনটা গ্রে হয়ে যাবে এবং এটা মোবাইলে আর দেখা যাবে না। কিন্তু যদি আমরা আবার ডেস্কটপে ফিরে আসি, তাহলে অ্যাবাউট আস সেকশনটা এখানেই থাকবে। আপনার ওয়েবসাইটের মোবাইল ভিউতে ঘুরে দেখা আর প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা সত্যিই সময় দেওয়ার মতো কাজ। এখন অবশ্যম্ভাবীভাবে আপনার ওয়েবসাইট বড় হলে আপনাকে একেবারে নতুন পেজ যোগ করতে হবে। আমি আপনাকে দেখাই কিভাবে সেটা করবেন। চলুন আবার ডেস্কটপে ফিরে যাই এবং এই এলিমেন্টর মেনু বারে ড্রপ ডাউন ক্লিক করি। তারপর অ্যাড নিউ পেজ ক্লিক করুন। চলুন সেভ করি এবং বেরিয়ে আসে। এতে করে এই নতুন পেজটি তৈরি হয়ে যাবে। আর এখানে পেজ সেটিংসের জন্য গিয়ার আইকনে ক্লিক করলে আমরা এই নতুন পেজের শিরোনাম প্রজেক্টস রাখতে পারি। আমরা দেখতে পাচ্ছি ওপরের শিরোনামটি এখনও ড্রাফট হিসেবে দেখানো হচ্ছে, তাই যখনই আমরা চাই এই পেজটি পাবলিক করতে, তখনই পাবলিশ ক্লিক করতে পারি। এখন আমরা চাইলে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়ে শুরু করতে পারি, যেমন আগেও করেছি পেজ বা ব্লক টেমপ্লেট যোগ করার জন্য। তবে আমরা চাইলে আমাদের অন্য পেজ থেকে কন্টেনার কপি করেও দ্রুত নতুন পেজ তৈরি করতে পারি। চলুন প্রিভিউ চেঞ্জেস ক্লিক করে একটি প্রিভিউ খুলে দেখি এবং আমরা এমন একটি পেজে যেতে পারি যেখান থেকে কন্টেইনার কপি করতে চাই। তাহলে যদি আমরা সার্ভিসেস পেজে যাই, চলুন ওপরের এই অংশটা কপি করি। এখানে এডিট উইথ এলিমেন্টার ক্লিক করুন, তারপর কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেনারটি ফোকাস করুন। আমি এটি কপি করতে রাইট ক্লিক করব। এখন যদি আমরা আমাদের নতুন প্রজেক্টস পেজে ফিরে যাই, রাইট ক্লিক করে সেই একই সেকশনটি পেস্ট করি এবং আমরা এই হেডিংটি এডিট করব। আমরা চাই এখানে লেখা থাকুক প্রজেক্টস এবং আবার পাবলিশ করি। যদি আমরা আমাদের প্রিভিউ ক্লিক করি, দেখা যাচ্ছে এই উপরের হেডারটি আমাদের অন্য পেজগুলোর মতো ট্রান্সপারেন্ট নয়। এটি ঠিক করতে চলুন এদের পেজ ক্লিক করি। আমি এটি বন্ধ করে দিচ্ছি। তারপর আমরা এখানে এক্সট্রা সেটিংসে যেতে পারি। এরপর নিচে স্ক্রল করে অ্যাডভান্সড সেটিংসে যান। ট্রান্সপারেন্ট হেডার এর নিচে এনেবলড ক্লিক করুন। এই উইন্ডোটি বন্ধ করুন, তারপর সেভ চাপুন। এরপর যদি আমরা এই পেজটি দেখি, তাহলে দেখতে পাবো হেডারটি এখন ঠিক হয়েছে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি, আমাদের নতুন পেজ প্রজেক্টস এখনও উপরের নেভিগেশন মেনুতে নেই। এই পেজটি মেনুতে যোগ করতে হলে আমাদের আবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে চলুন উপরের বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করি। তারপর আমরা অ্যাপিয়ারেন্স এ যেতে পারি, তারপর ম্যানাস। সবচেয়ে সাম্প্রতিক পেজগুলোর মধ্যে আমরা প্রজেক্টস ক্লিক করতে পারি, তারপর অ্যাড টু মেনু। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো এটা যোগ হয়েছে। আমরা এটাকে উপরে টেনে নিয়ে গিয়ে অর্ডার করতে পারি। আমরা এটাকে একটু ভেতরে নিয়ে গিয়ে সাবমেনু তৈরি করতে পারি। আচ্ছা, আপাতত এটাকে বাইরে টেনে রাখি। আর যখন আমরা সন্তুষ্ট, তখন সেভ মেনু ক্লিক করি। দেখতে চাইলে যে পেজটি যোগ হয়েছে কিনা, তাহলে উপরে ওপি অ্যাডমিন বারে থাকা লিঙ্কে কমান্ড ক্লিক করে আমাদের ওয়েবসাইট খুলে নিই। নতুন এই ট্যাবে চলে এলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টস পেজটি সার্ভিসেস পেজের পাশে যুক্ত হয়েছে।
যদি আবার সেটিংসে ফিরে আসি তাহলে নিচে স্ক্রল করে আমাদের প্রজেক্টসকে একটি ট্যাবড সাব আইটেম মেনুতে নিয়ে যেতে পারি। আবার সেভ করি, আমাদের ট্যাবে ফিরে যাই, রিফ্রেশ করি, আর এখন প্রজেক্টস এখানে সার্ভিসেসের নিচে ড্রপডাউনে দেখা যাচ্ছে। মেনু থেকে এই লিঙ্কগুলোর যে কোনোটা সরানো খুব সহজ। তাহলে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে আসি। এই ড্রপডাউনগুলোর যে কোনোটা খুলুন, খুলে গেলে আপনি সরিয়ে ফেলতে পারেন এবং সেভ করলে এটা পুরোপুরি মেনু থেকে চলে যাবে। আমি আবার প্রজেক্টসকে এখানে নিয়ে আসছি এবং সেভ করছি। তাহলে এখন যেহেতু আমরা জানি কিভাবে এই মেনু পরিবর্তন করতে হয়, চলুন দেখি কিভাবে হেডারের বাকি অংশ কাস্টমাইজ করা যায়, যেমন লোগো আর মেনুর রং পরিবর্তন করা। আমাদের ওয়েবসাইট ট্যাবে ফিরে এসে এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারি, তারপর হেডার বিল্ডারে ক্লিক করতে পারি। লোগো পরিবর্তন করতে সাইট টাইটেল এন্ড লোগোতে ক্লিক করুন, এখানে বা এখানে যে কোনো জায়গা। তারপর চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমরা আপলোড করার জন্য একটি ফাইল সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি। আপলোড হয়ে গেলে এটিকে আবার একবার সিলেক্ট করুন। আমার লোগোটি সুপারিশকৃত ক্রপে সুন্দরভাবে ফিট হয়েছে, তাই আমি ক্রপ ইমেজ করব। আর যদি আপনার লোগো এই প্রিভিউতে পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত আপনি রেটিনা বা উচ্চ পিক্সেল ডেনসিটি ডিসপ্লে ব্যবহার করছেন। তাহলে আপনি এখানে আপনার লোগোর একটি উচ্চ রেজলিউশনের ভার্সন আপলোড করতে পারেন। তবে আপাতত আমি সব ডিভাইসের জন্য এই একটাই লোগো ব্যবহার করব, আর যখন আমি ওই সুইচটা টগল করি তখন দেখতে পাবেন আমার লোগো এখন দেখাচ্ছে। আমরা এখানে এই স্লাইডার দিয়ে আমাদের লোগোর আকার পরিবর্তন করতে পারি, আর আমার কাছে এটা ঠিকঠাকই লাগছে। যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে আমরা একটি সাইট আইকনও আপলোড করতে পারি, যেটাকে ফেভিকনও বলা হয়। আমি ওটা ক্লিক করব, তারপর সাইট এখন সিলেক্ট করব এবং আরেকটা ফাইল আপলোড করব। আপনার লোগো ছোট সাইজে এখানে ভালো লাগতে পারে, কিন্তু আমি এর জন্য আলাদা একটা ফাইল রেখেছি। আমি ওটা সিলেক্ট করব আর এখানে ক্রপিংটা স্কিপ করব, এবং একবার আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটা ট্যাবে কার্যকর হয়েছে। আমাদের প্রিভিউ বোর্ড করে এখানেই দেখা যাচ্ছে। এখন যদি আমরা আবার ফিরে যাই এবং হেডার বিল্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সাইট লোগো আর প্রাইমারি মেনুর মতো জিনিসগুলো পুনরায় অবস্থান নির্ধারণ করার অপশান আছে। তাহলে আমি এটা মাঝখানে টেনে আনতে পারি, আর আপনি দেখতে পাবেন কিভাবে এটা পরিবর্তন হয়। আপনি এটা উপরে বা নিচে কোনো রোতে টেনে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছে সেটা পছন্দ করছি না, তাই আমি এটা এখানেই রাখব। এই মেনুর রং পরিবর্তন করতে চলুন নিচে স্ক্রল করি এবং ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করি, তারপর ডিজাইন ট্যাবে যাই। এরপর যদি আমরা মেনু কালারের নিচে স্ক্রল করি, তাহলে আমরা টেক্সট লিঙ্কের রং নরমাল এবং হোভার অ্যাক্টিভ স্টেটের মধ্যে পরিবর্তন করতে পারি। আমি টেক্সটের রং কালোই পছন্দ করি, কিন্তু আমি এই রংটা আমার লোগো টোনের সাথে মিলিয়ে দেব। আমি ওই হেক্স কোডটা কপি করেছি আর এখন এটা এখানে যোগ করব। এখন অ্যাক্টিভ মেনু আইটেমটি আমার লোগোর রঙের সাথে মিলবে। এই পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি তাহলে আমরা এই ওয়েবসাইটের ফুটারটাও ঠিক একইভাবে এডিট করতে পারি, যেমনভাবে আমরা হেডার এডিট করেছি। তাহলে চলুন এখানে ক্লিক করি, আবার কাস্টমাইজে ফিরে যাই, তারপর নিচে ফুটার বিল্ডারে যাই। এতে ফুটার ফোকাস হবে আর আপনি দেখতে পাবেন এখানে আমাদের একই ধরনের লেআউট আছে। চলুন এই কপিরাইটটা ওপেন করি এবং আমরা এখন বছরের মানটা ঠিক করব। তাহলে এখানে 2022-এর বদলে আমি এটা মুছে ফেলব, একটা বাম ব্র্যাকেট লিখব, তারপর current_year, তারপর ডান ব্র্যাকেট দিয়ে শেষ করব। আর এখন এটা এমন একটা ভ্যারিয়েবল যা বর্তমান বছর দেখাবে। এখন যেহেতু এটা ঠিক হয়েছে, চলুন আমাদের লোগোটা হেডারের সাথে মিলিয়ে পরিবর্তন করি। আমি এই কলম আইকনে ক্লিক করব, এখানে গার্ডেক বলবো, লোগোতে রিপ্লেসে ক্লিক করব, তারপর মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগের মতোই আমার লোগোটা সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করুন। তারপর আবার ফুটার মেনু অপশনগুলোতে যেতে চাইলে আমরা ব্যাকে ক্লিক করে এখানে ফুটার মেনুতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি ক্লিক করা যায়। আমাদের কাছে অপশন আছে এই পেজগুলো ইনলাইন করতে, যেটা এখন দেখানো হচ্ছে, অথবা স্ট্যাক করতে। আমার ইনলাইনটাই ভালো লাগে, আর আপনি চাইলে যেভাবে খুশি সাজাতে পারেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি, তারপর আমরা কাস্টমাইজারটা বন্ধ করতে পারি। আর যখন আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা সন্তুষ্ট, তখন আমরা লাইটস্পিড কেচ প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, যা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে।
চলুন এখানে লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। তারপর প্রুজেন্সে যান, অ্যাড প্রুজেনে ক্লিক করুন, লাইট স্পিড কেচ লিখে সার্চ করুন, লাইট, তারপর এই প্লাগইনটা খুঁজে বের করে ইনস্টল নাওতে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি। এটি আমাদের প্লাগইন তালিকায় আছে। ভবিষ্যতে চাইলে এটি ডিঅ্যাক্টিভেট করা যাবে, তবে আপাতত সাইটের পারফরম্যান্স ভালো হবে। এখন আপনি অ্যাস্ট্রা থিম ব্যবহার করে ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করতে জানেন। আপনি যদি এখনও আমাদের সাথে কাজ না করে থাকেন, তাহলে বর্ণনায় দেওয়া আমাদের বিশেষ অফার লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না, যাতে ব্লু হোস্টে হোস্টিংয়ে ছাড় পেতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, আর আপনার নতুন সাইট তৈরিতে শুভকামনা।